আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবার আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে অনেক কাজ করছি, তো আপনাদেরকে দেখাইছিলাম আমার বাড়ির সামনে আমি কিছু মিষ্টি কুমড়া আর ক্ষীরা গাছ লাগাইছি। তো ওই গাছগুলা মানে মোটামুটি 4-5 পাতা বড় হয়ে গেছে। এখন দেখা যায় যে যেহেতু সব জায়গার ধান কাটা শেষ, তো সবার গরু টরু কিন্তু ছাড়া, আর এগুলো ডুইকা সব নষ্ট করে লাইতেছে। পরে আজকে সকাল থেকে ওগুলো বেড়া দেওয়ার কাজ করলাম। তারপরে ভাবলাম যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে একটু আড্ডা দিই, কারণ এখন একটু সময় পাইছি। আর আমার বাড়িতে কিন্তু এখন অনেক মেহমান, আমার 2 বোন আসছে, বাইগনা বাইগনি। তারপরে আবার কালকে আমার এক বোন জামাই আসছে। তো জামাই জুড়া যদি শীতের সময় বেড়াইতে আসে তাহলে কিন্তু পিঠাপুলি খাওয়ানো লাগেই। তো বিকালে আজকে সন্ধ্যার দিকে আর কি পুলি পিঠা করাম, এই প্রস্তুতি চলতেছে। আমার বড় বোনের কাছে নারিকেল দিয়ে আসছি, ও নারিকেলগুলা কাটতেছে, আর এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। হাঁটতে হাঁটতে আসছিলাম হইতেছে জলপাই গাছের নিচে, জঙ্গলের জলপাই গাছটা, যে এই জলপাই গাছের নিচে একদমই সময় পাইতেছি না যে জলপাইয়ের আচার করাম কইরা আর করা হইতেছে না। তো ইনশাল্লাহ কালকে সকালে বাঁচি আর মরি জলপাইয়ের আচার অবশ্যই করবাম, কারণ এখন যে জলপাইয়ের আচার না করি আর কয়েকটা দিন গেলে একটা জলপাই খুঁজে পাইতাম না। তো জলপাই গাছের নিচে আসলাম, কারণ একটু পর পরে অনেক অনেক করে জলপাই পড়ে, আর ওগুলো পোলা পানি নিয়ে খাই। তো আমি যেহেতু খাই না, কিন্তু আমার বাইগনা বাইগনিরা আবার অনেক টক খাইতে পারে। ছোট মানুষেরা তো এমনিতে অনেক টক পছন্দ করে। তো দেখি খুঁজছে একটা দুটা জলপাই পাই কিনা। জলপাই গাছের নিচে আসলেই একটা না একটা জলপাই পাওয়াই যায় এখন, আর সবগুলাই যেরকম পাকা, একদম টসটসা গাছ পাকা। আরো খুঁজে দেখি কিছু পাই কিনা। সকালবেলায় যখন বাচ্চারা মাদ্রাসায় যায় ওই সময় সবাই মানে সবার আগে ঢুকে জঙ্গলে, ঢুকে এক একজন অনেকগুলা করে জলপাই কুড়ায় নি। তো আমরা যেহেতু খাই না, পছন্দ করি না, তারা নিয়ে খায়, সমস্যা নাই। ফল যদি মানুষে খায় তাহলে অনেক সোয়াবের বিষয়। আমি 4টা পাইছি অলরেডি। তো এইখানে আমাদের কাঁঠাল গাছ ছিল অনেকগুলা, এই যে একটা আছে, আর একটা হলো মারা গেছে, ওই যে আরেকটা। এই জলপাইগুলা গত বছর আরো অনেক বড় বড় হয়েছিল, এই বছর একটু সাইজটা ছোট হয়ে গেছে। তো আর খুঁজে পাইলাম না। এই যে আমি পাইলাম হচ্ছে 5টা জলপাই পাইছি। তো এই জলপাইগুলো তো আমার খাওয়া সম্ভব না, বাড়িতে নিয়ে যাই। কিছুদিন যাবত আমার মুখের অবস্থা একদমই খারাপ। এই যে দেখেন, মাত্র আমি এই ব্রণটা মানে গালাইছি, আর এগুলা সব খামছায় একদম দাগ করে ফেলাইছি। আর এখানে একটা দাগ হয়েছিল, এখন একটু সাদা হয়েছে, আর একদম লাইটের মতো এটা বাড়িয়ে থাকে। তো আমি ভাবতেছিলাম যে একদিন পার্লারে যাওয়া দরকার, কারণ আমি এতটুকু বড় হয়েছি, এখন পর্যন্ত কোনো দিন পার্লারে যাই নাই, না ব্রু প্লাক করতে গেছি, না ফেসিয়াল করতে গেছি, মানে কোনো কিছুর জন্যই যাই নাই। আর বিশেষ করে হইতেছে আমাদের বাড়িটা এমন জায়গায়, আশেপাশে এরকম কোনো পার্লারের সিস্টেম নাই। আর যে একটা আছে অবশ্য আমাদের উপজেলা শহরে, কিন্তু ওইখানেও ভালো সার্ভিস দেয় না। তো যার কারণেও আরও যাওয়া হয় নাই। আর আমার দরকার পড়ে না, কারণ আমি জানি, আমি শুনছি যে ফেসিয়াল করালে বা এরকম স্কিন কেয়ার করলে রোদ্রে টোদ্রে বেরোনো যায় না। তো আমার তো রোদ্রে বেরোতেই হয়, কাজ করতে হয়। তো আমার তো সব স্কিন কেয়ার করে কোনো লাভ নাই, শুধু শুধু পয়সা নষ্ট আর কি। তারপরও দেখা যাক, মানে ইচ্ছা আছে যাওয়ার, একদিন কইরা দেখি আর কি কেমন লাগে। তো আমি এখন যেই জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটু কিছু বলি। ওই দিকে ওইটা হইতেছে আমাদের বাড়ি, আর এই সাইডের এই সব জায়গাগুলা কিন্তু আমাদের মানে এভাবে পতিত কিছু গাছ লাগানো হয়েছিল, কিছু মারা গেছে আর কিছু আছে। তারপরে যে এখানে একটা বিটের মতো দেখা যায়, এই জায়গাটাও আমাদেরই। তবে এখানে একটা কাহিনী আছে, মানে আমার দাদার সাথে একজন লোক গফরগাঁও ত্রিশাল থেকে আসছিল। তো আমরা জন্মের পর থেকেই দেখছি যে মানে আমাদের বাড়িতেই থাকে। পরে আমাদের এলাকাতেই বিয়ে শাদী করছে। উনি আমাদের এলাকার জন্য এতটাই পাগল ছিল যে আর ত্রিশাল যাওয়ার নাম নেয় নাই। পরে এখানে বিয়ে টিয়া করছে। পরে আব্বা এই জায়গাটা
দিছিল, এখানে 1 কাঠা জমি আছে, জায়গাটা দিছিল, এখানে তারা থাকতো। পরে কয়েক বছর আগে উনি মারা যায়। ওই লোকের আমরা ছোট থেকে দাদা ডাকতাম, মানে আপন ভাইয়ের মতো আর কি। আমরার সাথেও সবসময় মিলামিশা থাকতো, আর আমরাও সবসময় দাদা দাদু বলে ডাকতাম। পরে ওই দাদার টাইফয়েড জ্বরে মানে কয়েক বছর আগে, বেশ অনেক বছর হয়ে গেছে, মারা যায়। কিন্তু ওই দাদু মানে বাইচা রয়েছে। পরে দেখে ওনার হচ্ছে 2 মেয়ে আর 1 ছেলে। তো ওই ছেলেও বিয়ে করছে, আর মেয়ে 2টা তখনও ছোট ছোট। পরে অসহায় অবস্থা, পরে ওনারা মানে ঢাকা চলে যায়, এখন ঢাকায় আছে। তো এই বাড়িটা, এই জায়গাটা এখন আর কি পতিত, তারা নাই। যদি দাদা বাচ্চা থাকতো তাহলে বলছিল যে এখানে আবার ঘর করব সুন্দর কইরা। তো অনেক মিস করি এই জায়গাটায় আসলে। এখানে দাদার হাতে লাগানো অনেক গাছ আছিল, তো অনেকগুলা গাছ কাটতে ফেলাইছে, আবার অনেকগুলা গাছই আছে। এরকম দিনে দিনে মানুষ চলে যায় আর স্মৃতিগুলা থাকা যায়। তো দাদার হাতের এই শিমুল গাছ, এই শিমুল গাছে গত বছর কয়েকটা ফুল আসছিল, এবছর মনে হয় আরও ফুল আসতে পারে। আর এই লেবু গাছটা তো এখন তো এটা একদম পতিত বিটা হয়ে গেছে, শুধু গাছগাছালি ছাড়া আর কিছু নাই। আর এই পাশে যে বিটাটা, এটা ছিল আমার বড় জেঠির, মানে আমার কাকা, আমার বাবা সহ 4 জন। তো সবার বড় যেই কাকা, ওই কাকারে আমরা জেঠা ডাকি আর কি। তো ওই কাকার বউ ছিল, তো ওই কাকা 2টা বিয়ে করছে, যার কারণে বড় বউ আলাদা হয়ে গেছিল, মানে কষ্টে আর কি, মনের অভিমানে। তো ওই জেঠি মানে মনের কষ্টে এইখানে বাড়ি করছিল, এটা আমার দাদাই দিছিল বাড়ি করার জন্য। পরে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকে। আর আমার জ্যাঠা ওই ছোট বউ মানে আদিবাসী সম্প্রদায়ের একজনকে বিয়ে করছিল আর কি। পরে ওই জেঠিরে নিয়ে থাকতো, আর আমার বড় জেঠি এখানে থাকতো। পরে দেখা যায় যে এক সময় তার আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আর আমাদের বাড়িটাও একটু দূরে, যার কারণে জেঠি একা একা এখানে আর থাকতে পারে না, বয়স হয়ে গেছে। পরে জেঠির ছেলেরা আমাদের যে বাজার, 5 বাজারে বাসা বাড়ি করে দেয়, ওইখানে চলে যায়। এরপর থেকে যে বিটাটাও একদম পতিত। জেঠির হাতে লাগানো এই গাছগুলা রয়ে গেছে, আম গাছ, তেঁতুল গাছ, আরও অনেক গাছ ছিল। এই পুকুরটাও জেঠিরই ছিল, এখানে অনেক গাছ ছিল, পেয়ারা গাছ, আর এই জেঠির টিউবওয়েল ছিল এটা। তো এইখানে অনেক ফলের গাছ আছিল, আর অনেক ফল হইতো। কিন্তু জেঠি যাওয়ার পর থেকে কোনো গাছে আর তেমন ফল হয় না। এই আম গাছগুলাতেও তেমন একটা ফল ধরে না, আর এই পেয়ারা গাছগুলাও একদম মারা গেছিল। পরে এগুলো কাটতে ফেলানো হয়েছে। একটা জিনিস আমি অনুভব করতে পারি, কারণ আমি যেহেতু গাছপালা লাগাই, গাছপালার যত্ন নেই মোটামুটি। তো গাছপালারও কিন্তু জীবন আছে, আর তাদেরও কিন্তু অনুভূতি আছে। তো যেই গাছপালা লাগায়, সেই লোকের অনুপস্থিতিতে গাছপালাগুলাও কিন্তু মানে মনমরা হয়ে যায়, ফল দেওয়া বন্ধ করে দেয়, আবার অনেক সময় মারাও যায়। আসলে সবারই অনুভূতি আছে, শুধু মানুষের মতো কথা বলতে পারে না, যার কারণে তারা প্রকাশ করতে পারে না, এইটুকুই আর কি। তো যাই হোক, এখন এই বিটাগুলা মানে আমরাই তদারকি করি, আমরাই দেখাশোনা করি, তেমন কিছু যদিও এখন নাই। তারপরও আর কি অনেক স্মৃতি, কারণ ছোট থেকে বড় হয়েছি আমরা এখানে জেঠির সাথে। তারপরেও এখানে দাদা ডাকতাম, যে দাদার সাথে। তো দাদার সাথে একটা অন্তরের মিল ছিল আমাদের, অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ ব্যস্ত নসিব করুক। যাই হোক, আমারে একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে, মানে নোটিফিকেশন আসে আমার এখানে যে আমরা ইউটিউব চ্যানেল খুলতে চাই, কিন্তু কিভাবে খুলে এটা জানি না, খুলতে পারতেছি না। আমি যেহেতু এরকম টিউটোরিয়াল ভিডিও করি না, যার কারণে আমি এটা দিতে পারতেছি না। আর খুব সহজ, তবে একদম সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলটা খোলা লাগে, তাহলে দেখা যায় যে মনিটাইজেশন পাইতে অনেকটা সুবিধা হয়। মনিটাইজেশনের সব প্রসেসগুলো ঠিক মতো করা যায়। তো যারা এখনও মানে পারেন না ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, তারা একটা কাজ করবেন, যে ইউটিউবে গিয়ে মানে বাংলায় লিখলেও হইব, বাংলায় লিখলে ভালো, বাংলা ভাষাভাষীগুলোর সামনে আসবো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। তো ওইখানে দেখবেন যেই মানে ভিডিওটার মধ্যে প্রফেশনালিভাবে খোলার মানে টিউটোরিয়াল দেয়, ওইটা ফলো করে আপনারা দেখা খুলতে পারেন। খুব সহজ,
তো আমি যেহেতু এই সম্পর্কে ভিডিও করি না, তো যার কারণে আমি আর দিতে পারলাম না। আর এটা অনেক খাটনির বিষয়, মানে টিউটোরিয়াল এক সাইডে দেওয়া, তারপরে আবার আমার ভয়েস ওভার দেওয়া, তো অনেকটা ঝামেলার বিষয়। আমি যেহেতু ব্যস্ত থাকি ওই রকম সময় নাই। তো আপনারা ইউটিউব থেকে সার্চ দিয়া দেখা খুব সহজে করে নিতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি দুইটা ফোন নিয়ে বসেন, একটা ফোনে ভিডিওটা চালাবেন, আরেকটা ফোনে আপনি কাজ করতে থাকবেন। তো অবশ্যই খুব সুন্দর করে চ্যানেল খোলার চেষ্টা করবেন। জিমেলটা একদম রিকভারি জিমেল দিয়া, তারপরে ফোন নাম্বার ভেরিফাইড সব কিছু, মানে যা যা করা লাগে আর কি, 2 ফ্যাক্টর অন করে করবেন। তো জিমেলটা মজবুত হইলে দেখা যাবে যে ইউটিউব চ্যানেলটাও আপনার মজবুত হইব। আবার অনেকেই দেখছি জানতে চাইছেন যে ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায়। এ বিষয়ে তো আমি কেন কেউ বলতে পারবে না সঠিক করে, কারণ সাবস্ক্রাইবার এটা ডিপেন্ড করে হচ্ছে ইউটিউবের ভিডিওর উপরে। তো আপনার ভিডিওগুলা কেমন, বা ইউটিউব আপনার ভিডিওগুলা কিভাবে মানুষের সামনে সাজেস্ট করে, যদি বেশি সাজেস্ট করে তাহলে দেখা যায় আপনার ভিডিওগুলো ভাইরাল হইব, আর ওইখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার আপনি পাবেন। তো এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ এগুলো আমার হাতে না, বা এগুলো কোনো টেকনিকেরও বিষয় না। অনেকেই আছে যে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেয় যে এইভাবে করলে ওইভাবে করলে সাবস্ক্রাইবার বাড়ে। এটা আসলে ভুল কথা। সাবস্ক্রাইবার বাড়ার হচ্ছে না, আপনার কাজ করতে হইব নিয়মিত, এটাই আসল। তো কাজ করতে করতে দেখা যাবে একটা ভিডিও থেকে যদি 2-3টা করে সাবস্ক্রাইবারও বাড়ে, আপনি এক মাসে যদি 30টা ভিডিও দেন, 30 দিনে একটা করে হলেও তো 30টা সাবস্ক্রাইবার বাড়বো। তো আপনার হাতে যেহেতু 365 দিন আছে, তো 365 দিনে আপনি রেগুলার যদি ভিডিও দিয়ে যান, তাহলে 1000 সাবস্ক্রাইবার করা কোনোভাবেই অসম্ভব না। তো আমি এটুকুই বলতে পারবো, আমি এর বাইরে কিছু বলতে পারবো না, কারণ আমিও ইউটিউবে নতুনই। আমার অভিজ্ঞতা যতটুকু, আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, অনেক কথা বললাম, এখন বাইরে থেকে একটু আমার বাড়িটা আপনাদেরকে দেখাই। তো 3 দিন যাবত আমার বাড়িতে কাজ করাইছি, টুকটাক মেরামত করাইছি। তো আমার বাড়ির ওই দিন ভিডিওটা দেওয়ার পরে অনেকেই দুঃখ প্রকাশ করছেন যে তাদেরও ইচ্ছা ছিল বাড়ি করার, কিন্তু এই কাজগুলো করার মতো লোক নাই। তো আমি যেরকম প্রত্যন্ত গ্রামে থাকি, আমি গ্রামে থাকি কেউ লোক পাই না, আর শহরের দিকে তো লোক পাওয়া অসম্ভবই এখন। আগে দেখা যেত যে সবাই পারতো এই ছনের কাজ করা, মানে যে কুড়ে ঘরের কাজগুলো করা। এখন অনেকে পারলেও করে না, কারণ এগুলো করা অনেক কষ্ট, অনেক টুকিটাকি বিষয় আছে। তো দেখা যায় যেখানে 500 টাকা লাগে, এখানে আমাদের 1000 টাকা দিয়া তার মন জুগাইয়া তারপরে কাজটা করানো লাগে। তো কিছু করার নাই, এখন যেহেতু আমি করছি তো এটা তো আমার ঠিকঠাক করা লাগবেই। অনেকেই আবার বলছেন যে টিনের ঘর করলে হইতো না। আসলে টিনের ঘর করলে হইতো, টিনের ঘর একবার করলে আমার কয়েক বছর চলে যেত, কয়েক বছর কি আমার জীবন চলে যেত যদি আমি ভালো করে করতাম। আর টিনের ঘর করলে এতটা খরচও হইতো না। কিন্তু আমি চেষ্টা করি আমার ভিডিওতে একদম গ্রামের যেই পরিবেশ ওইটা রাখার। তো টিনের ঘর দেখা যায় করলে জিনিসটা অন্যরকম হয়ে যায়, মানে আমার টিনের ঘরে নিজেরও ভালো লাগে না তেমন। তো আগে যেহেতু আমরা এই ছনের ঘর দেখে আসছি, ছনের ঘরে আমরা যে শান্তিটা পাই, এই ফিলটা আপনাদেরকে দেওয়ার জন্যই আমি ওই ছনের ঘরটা করছি। তবে আমি জানি না কতদিন পর্যন্ত আমি এটা টিকে রাখতে পারবো, কারণ লোকের সমস্যা দেখা দেয়। এখন প্রায় মানে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটা, এই দেখেন এখন পাহাড়টা কি সুন্দর, একদম বিকালের রোদটা পাহাড়ের উপর যায় পড়ছে। আর এই যে এটা হইতেছে আমার বাড়ির পিছন সাইড। তো পিছন সাইডের বেড়াগুলা মানে সম্পূর্ণ নতুন দেওয়াইতে গেলে দেখা যায় আমার 1 সপ্তাহের মতো টাইম লেগে যাইব। আর যেহেতু দিন অনেক খাটো, পরে ওই পুরনো যেই বেড়া ছিল এটার মাঝখানে কিছু নতুন দিয়া এরকম করাইছি। আর এই বেড়াটা আগে ছিল উপরে, এই সাইডে ছিল, এখন একটু নামায়া নিচের দিকে দিছি। এখন এই মাঝখানে আবার মাটি ফালানো লাগবো। তো এই দিকের বেড়াটা ওই যে এরকম মানে একটু ঘন করে দিছি, যাতে ছাগল না ঢুকতে পারে, কারণ ছাগল ঢুকলে তো আমার গাছগাছালি সব খায় শেষ করে দিব। তো এই যে বাহির থেকে এরকম, এই যে আমার ভিতরের বাগানের অবস্থা। এগুলাতে সবগুলাতে এখন সার দেওয়ার সময় হয়েছে, আর কাজও আমার অনেকটা পাতলা হয়েছে। এখন এগুলাতে সার দিয়াম সব কিছুতে। আর ওইদিকে শিম গাছে অলরেডি ফুল আইসা গেছে।
ফুল তো আসছে আসছে, শিমও ধরছে। আমি 2-1 দিনের ভিতরে শিম উড়ায় খাইতে পারবো এমন হয়েছে আর কি। তো এই সাইডের অনেকগুলা শিম গাছ খাইয়া ফেলাইছে মানুষে, গরু ছাইড়া দেয় এখন। এই যে শিম, অনেক শিম হয়েছে মাশাল্লাহ। এইদিকে অনেকগুলো আছে। এই যে ওই যে উপরে, ওই যে আরো মানে মোটামুটি বড় হয়েছে। আমি সিম খাইতে পারবো 2-1 দিনের ভিতরে উঠাইয়া। এই যে, আর এই গেটের যে দরজাটা এটাও লাগাইছি, মানে এতটাও ভালো হয়েছে না, আমার মন মতো হয়েছে না, তারপরও মানে কোনো রকম কাজ চালানো যাবো আর কি, এরকম করে করলাম। আর এই যে আমার মিষ্টি কুমড়ার ক্ষেতের বেড়াটা আজকে দিলাম। এই বেড়াটা জাল দিয়ে দিচ্ছি আর কি, যে নেটের বেড়া জাল দিয়া, এই যে ওইটুক পর্যন্ত দিছি। এখন বাকি একটু জায়গা আছে, জাল শর্ট পড়ছে, তো এটা বাজার থেকে আইন না তারপরে আবার দেওয়া লাগবো। তো আজকে শেষমেশ আপনাদেরকে বাড়িরটাও একটু ঘুরে দেখাই দিই। হাইটা হাইটা কথা বললে একদম হাঁপানি উঠে যায়। এই যে এখন আমি অবশ্যই এই চুলাতেই রান্না করি। যারা আমার রান্নার ভিডিও দেখেন রান্নার চ্যানেলে তারা জানেন আমি এখন এই চুলাতেই রান্না করি। তবে রাতের বেলা রান্না করলে দেখা যায় এখানে রান্না করা লাগে, কারণ এই জায়গার মধ্যে আমি এখনো লাইট সিস্টেম করি নাই, তো এখানে রান্নাটা করা লাগে। হ্যাঁ দেখেন ফুলগুলা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে আমার চন্দ্রমল্লিকা ফোটা শুরু হয়েছে। আর এইগুলো হইতেছে সূর্যমুখী, হাইব্রিড সূর্যমুখী আর কি। এই তো, আর এখানে সরিষাগুলা মোটামুটি বড় হইতাছে। আর এই সরিষাগুলাতে দেখেন কি সুন্দর ফুল এসে গেছে। এই যে আমি একটা শাক উঠায় খাই নাই, কারণ ফুলের আশায়, তো ফাইনালি ফুল এসে গেছে সবগুলাতেই, ফুল এসে গেছে। আর আমার শসাগুলাও খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই যে এখান থেকে অনেকগুলো শসা খাওয়াও হয়ে গেছে। আমার বাগনারা তারা নিয়া চুরি করে করে আমার না বইলা খায়ালে কি করতাম। এই যে নিচে অনেক শসা ছিল, মানে মাটির মধ্যে লাগিয়া ছিল অনেকগুলো শসা, এখন নাই, খাওয়া শেষ। এই তো বাগানের অবস্থা। তো আমার টমেটো গাছেও টমেটো আসতেছে, আপনাদেরকে দেখাই। ওই যে এই গাছের মধ্যে এই যে টমেটো ধরতেছে, আর সব গাছের মধ্যেই ফুল এসে গেছে। অল্প অল্প করে মানে মোটামুটি অনেকগুলো আইটেমই আমি লাগানোর চেষ্টা করছি, একা হাতে যতটুকু সম্ভব আর কি। আর ওই যে শীতলাউ, লাউ গাছে এখনো ফুল আসে নাই, তবে ছোট ছোট দেখা যায় লাউয়ের। এই যে ছোট ছোট লাউ। তো এই যে এখানে শসাগুলাও বড় হয়ে গেছে। তো এই শসা গাছগুলা কি বেশি দিন বাঁচে কিনা, আমি তো ভাবছিলাম যে আমি আরো অনেক দিন মানে শসা খাইতে পারবাম, কিন্তু শসা গাছের পাতা যেরকম লাল হয়ে গেছে। তো আমি নিচেও দেখলাম কোনো পোকা টোকা নাই, কিন্তু গাছের পাতা লাল হয়ে গেছে। তো কয়দিন যায় বা না মারাই যায়। যাই হোক, আজকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে শেষ করতেছি, কারণ আজকে যেহেতু আমরা পুলি পিঠা করাম, অনেক প্রস্তুতির বাকি, এগুলা করতে করতে দেখা যাবো সন্ধ্যা হয়ে যাব। আর পিঠাগুলো আমরা সন্ধ্যার দিকেই বানাবো, কারণ এখন বাড়িতে অনেক মানুষ, সন্ধ্যার সময় পিঠা বানায়, আর শীতের মধ্যে গরম গরম খাইতে অনেক মজা লাগে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।